সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদের প্রথম সংসদীয় কমিটির বৈঠকেই জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। একটা পত্রিকা যুগান্তর একটা রিপোর্ট ছাপিয়েছে। সেই রিপোর্টে তারা স্পষ্টত সংখ্যা উল্লেখ করেছে যে কয়জন মন্ত্রী প্রতিমন্ত্রী এই বৈঠকে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং তাদেরকে জবাবদিহিতা করতে হয়েছে। সেই সংখ্যাটি হলো 6, অর্থাৎ এই সংসদীয় কমিটির বৈঠকে 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং তাদেরকে জবাব দিতে হয়েছে। সেই রিপোর্ট থেকেই আমরা জানবো আসলে কোন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন এবং তাদেরকে কি প্রশ্ন করা হয়েছে, কোন পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কিছু নির্দেশ এই বৈঠকে দিয়েছেন, যেগুলা বিএনপির নেতৃবৃন্দের লাগাম টানার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমি এই মন্ত্রী প্রতিমন্ত্রী কারা, যাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে এবং কি এমন নির্দেশ দিলেন জনাব তারেক রহমান, সেসব নিয়েই কথা বলবো। রিপোর্টটি করেছে দৈনিক যুগান্তর। সেই যুগান্তরের সেই রিপোর্টের শিরোনাম হলো বিএনপির সংসদীয় দলের বৈঠক, একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী জবাবদিহির মুখে, অর্থাৎ প্রশ্নের মুখোমুখি হয়েছেন। সেখানে বৈঠক সূত্রে তারা জানাচ্ছে যে এই পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আলোচনার এক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে তেল বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি ও ঘাটতির বিষয়ে জানতে চাওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যিনি ইকবাল হাসান মাহমুদ টুকু, তার কাছে এই প্রশ্ন রাখা হয়েছে। যেহেতু এখানে একজন প্রতিমন্ত্রী রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, তিনিও আসলে যেহেতু মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, প্রতিমন্ত্রীও এর আওতায় আসছেন আর কি, অর্থাৎ এই দুজনই এই বিষয়ে জবাবদিহিতার মুখোমুখি আসছেন বা এসেছেন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় যে এই যে ইরান যুদ্ধের কারণে আমাদের যে তেলের আমদানি কমেছে, সেভাবে যে আগে যেভাবে জাহাজ আসতো তেল নিয়ে, এখন সেভাবে যে আসছে না, যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটা আসলে কতটুকু, এই পরিস্থিতিটা কতটুকু এবং ঘাটতিটা আসলে কেমন, সেই বিষয়ে আসলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ শুধু প্রশ্ন করা হয়নি বা তার কাছে জানতে চাওয়া হয়নি, মোকাবেলার নির্দেশ দেওয়া হয়। জ্বালানি বিষয়ে আমরা একটা সংকট দেখতে পাচ্ছি, যদিও এই সংকটময় পরিস্থিতিতে সরকার মোটামুটি ভালোই ট্যাকল দিয়েছে। শুরুতে রেশনিং পদ্ধতি চালু করলেও পরবর্তীতে সেটা তুলে নিয়েছে। কিন্তু আমি এখানে বেশ কিছু কালোবাজারি, এটা যদিও মন্ত্রীও স্বীকার করেছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকে অবৈধ মজুত করছেন। তবে আমি আরেকটি ঘটনা দেখেছি, ঢাকার বাইরে যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশন যেগুলো রয়েছে, সেগুলোতে আমি একটা ঘটনা দেখতে পেলাম। ধরেন এই পাম্পের এই যে মালিক, সেই মালিকের দেখা গেল আরেকটি খোলা তেলের দোকান রয়েছে বা জ্বালানি তেল বিক্রির দোকান রয়েছে। তো তিনি যে তেল পাচ্ছেন তার অধিকাংশই তিনি ওই খোলা দোকানে নিয়ে যাচ্ছেন। কেননা পাম্পে তেল বিক্রি করতে হলে তো আপনাকে ওই যে নির্ধারিত যে মূল্য, পেট্রোলের 120, অকটেনের 122 সম্ভবত, এই দামেই বিক্রি করতে হবে। তিনি যখন এটা পাম্প থেকে সরিয়ে দোকানে নিয়ে যাচ্ছেন, তখন এটা তিনি 130, 140, 150, কেউ কেউ 200 প্লাসও বিক্রি করছেন। এর বাইরেও আরেকটা ঘটনা ঘটছে, তিনি যদি নিজের খোলা তেলের দোকান নাও থাকে, তার আত্মীয় স্বজন কিংবা খোলা ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন, তখন তিনি 120 টাকার বা নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করছেন। তখন তিনি অটোমেটিক্যালি, সরকার দাম না বাড়ালেও অটোমেটিক্যালি তিনি আসলে বেশি দামে এই তেলটা বিক্রি করছেন। জ্বালানির এই সংকটময় পরিস্থিতিতে সরকার আসলে খুব একটা ভালো উদাহরণ তৈরি করেছে। সরকার চাইলে খুব সহজেই জ্বালানি তেলের দাম বাড়াতে পারত, কিন্তু আমরা দেখলাম সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কিন্তু ঢাকার বাইরে এই অসাধু ব্যবসায়ীদের কারণে, এই কালোবাজারিদের কারণে অটোমেটিক্যালি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আমি একজনকে দেখেছি 250 টাকা করে তেলের লিটার কিনেছে, অকটেন কিনেছে 122 টাকার অকটেন 250 টাকা করে কিনেছে, আমি এরকমও দেখেছি। অর্থাৎ এই বিষয়ে সরকারের আলাদা একটু নজর দেওয়া দরকার। যদিও এই বিষয়ে জ্বালানি মন্ত্রীর কাছে এইসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং মোকাবেলা কিভাবে করতে হয় সেসব বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, এবং জ্বালানির জন্য যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, প্রতিটা পেট্রোল পাম্পে যে অফিসারের ট্যাগিং অফিসার থাকার কথা বলা হয়েছে বা নিয়োগের কথা বলা হয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে বলে আমি মনে করি। আমি নিজেই ট্যাগিং অফিসারের সামনেই আমি গতকাল তেল নিয়েছি। এবার আসি, এরপর কাকে কি প্রশ্ন করা হয়েছে। এছাড়া বৈঠকে ঈদ যাত্রাকালে সংঘটিত দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সড়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। সড়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমরা জানি শেখ রবিউল আলম, তার কাছে এইসব বিষয়ে জানতে চাওয়া হয়। সংশ্লিষ্টদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠে, অর্থাৎ সরকার বুঝতে পারছে যে এখানে কিছু গাফিলতিও হয়েছে।
আমি আমার কয়েকটি ভিডিওতে এটা নিয়েও সমালোচনা করেছি যে ঈদের সময় ঈদ যাত্রার সময় বেশ কিছু গাফেলতি হয়েছে এবং যে যানজট তৈরি হয়েছে এটা সরকার আসলে সেভাবে নিয়ন্ত্রণে বা এই যানজট নিরসনে খুব একটা ভালো কিছু সরকার করতে পারেনি। যদিও এই যানজটের অধিকাংশই তেল পাম্পের কারণে তৈরি হয়েছে, কারণ তেল প্রতিটা মহাসড়কের পাশে যে তেলের পাম্প ছিল সেই তেলের পাম্পে দীর্ঘ লাইন ছিল গাড়ির ঈদের সময়ে, সেই কারণে এই যানজট আমরা অনেক বেশি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু সরকারের এই তেলের পাম্পে যে দীর্ঘ লাইন হবে সেটাও সরকারের জানার কথা ছিল, সরকার এটা আগে থেকেই প্রস্তুতি রাখার দরকার ছিল। কিন্তু খুবই ভালো কথা যে এই সংসদীয় কমিটির বৈঠকে সরকার এটা জবাবদিহিতার আওতায় এনেছে এবং মন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে এবং তিনি কিভাবে কাজ করছেন, কি করছেন এইসব বিষয়ে সেই বিষয়ে আসলে জানতে চাওয়া হয়েছে। এটা খুবই গুড গভর্নেন্সের জন্য একটা খুবই ভালো উদাহরণ আর কি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর কাছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হয়, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে তিনি বিল্ড আপ করছেন এই নতুন সরকারের অধীনে সেই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কে আমরা জানি, জনাব খলিলুর রহমান। যেহেতু এই নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখা হয়েছে, অটোমেটিক্যালি সেখানে যে দুজন প্রতিমন্ত্রী রয়েছেন তারাও এর আওতায় আসছেন, হাবিবুর রশিদ এবং রাজীব আহসান এই জবাবদিহিতার আওতায় তারাও আসছেন। অর্থাৎ যুগান্তর বলার চেষ্টা করছে এই 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং তাদেরকে সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তাদেরকে সরকারের সংসদীয় কমিটির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৈঠকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কিছু জরুরি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশগুলোর মধ্যে একটি ছিল বৈঠকে মন্ত্রী সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান সংকটের বিষয়ে সাধারণ মানুষ ও মিডিয়ার সামনে ভালোভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এই যে সংকট যে চলমান জ্বালানি তেল নিয়ে, যে আমাদের যে জাহাজ নিয়ে যে তেল আসতে পারতেছে না, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে যে সংকটটা তৈরি হয়েছে, মিডল ইস্টের যুদ্ধের কারণে যে সংকট তৈরি হয়েছে, এগুলো ভালোভাবে উপস্থাপনের কথা বলা হয়েছে। আরও যেসব সংকট রয়েছে এগুলো খুব বুঝে শুনে খুব ভালোভাবে উপস্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর জায়গা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি নির্দেশ দেওয়া হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য। তো সরকার যে এখন পর্যন্ত যে কাজগুলো করেছে, ফ্যামিলি কার্ড বা এই যে কৃষি ঋণ মৌকুফ, আরও যেসব স্টেপ সরকার নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর প্রচারের কথাও সরকার বলছে। আমরা সরকারগুলোর বংশ পরম্পরায় আমরা দেখে এসেছি, সরকারি বংশ পরম্পরায় সব সরকারি নিজেদের ভালো কাজের প্রচারণা করে বেড়ায় এবং আওয়ামী লীগ আমলে আমরা এটা ব্যাপক আকারে দেখেছি। খারাপ যাই হতো তারা নিজেদের যে উন্নয়ন ওইটা সেটা এগুলোর গুণগান গেয়ে বেড়াতো। তো এটা খুব খারাপ কিছু না, বিএনপি সরকারও এটা করবে। আমি মনে করি যে ভালো কাজ সারাদিন করে সারাদিন প্রচার করেন, জনগণ উপকৃত হয় এরকম কাজ করে যদি আপনি প্রচার করেন এতে কোনো অসুবিধা নেই। মুখেই তো বলবে, টাকা পয়সা খরচ করে তো আর প্রচার করবে না। এছাড়া জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন সংসদকে গণতন্ত্রকে সুসংহত করতে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করা জরুরি। বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন সংসদের কাজে গতি আনতে হবে, কারণ এটি জনপ্রত্যাশা। বৈঠকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এটা খুবই ভালো নির্দেশ হয়েছে এবং আমি মনে করি এই চোরাচালান কালোবাজারি ঠেকানো খুবই জরুরি হয়ে পড়েছে। আরেকটি নির্দেশনা ছিল যে মিডিয়ায় অতিরঞ্জিত বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। বিএনপির মন্ত্রী, এমপিরা এবং প্রতিমন্ত্রীরা যেন মিডিয়ায় অতিরঞ্জিত কোনো বক্তব্য না দেয়। ইতিমধ্যে সরকারের বয়স 40 দিনের মতো হলেও এখন পর্যন্ত খুব আহামরি, দু একজন ব্যতীত খুব আহামরি বিতর্কিত বক্তব্য আমরা দেখিনি। সম্ভবত জ্বালানি মন্ত্রীর একটা বক্তব্য, ইনকিলাব শব্দ বা এখানে যে বিদেশি শব্দগুলো ঢুকছে, তিনি এসব নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শেখ রবিউল আলম চাঁদা নিয়ে তার একটা যে মন্তব্য, অর্থাৎ পরিবহন শ্রমিক কেন্দ্রিক যে চাঁদা, সেটা নিয়ে তার যে মন্তব্য সেটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এর বাইরে খুব বেশি মন্ত্রী প্রতিমন্ত্রীকে আমরা খুব আহামরি, আরেকজন প্রতিমন্ত্রী ক্রীড়া মন্ত্রণালয়ের আমিনুল হক, তার একটি মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে এবং সেই মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অর্থাৎ সরকার এই যে অতিরঞ্জিত বক্তব্য বা এইসব টাইপের বক্তব্য যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে সেগুলো বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল এই সংসদীয় বৈঠকের কি ঘটেছে সেই সব আপনাদের সামনে তুলে ধরলাম একটা পত্রিকার রিপোর্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।